আসসালামু আলাইকুম। সকল প্রশংসায় মহান আল্লাহ তাআলার। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা তীব্র অম্ল এবং মৃদু ক্ষারকের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয় এটা দেখাবো। প্রথমেই আসি, আমরা তীব্র অ্যাসিড হিসেবে এখানে HCl এবং মৃদু ক্ষারক হিসেবে অ্যামোনিয়া দ্রবণ নিয়েছি। এখানে আমরা অ্যামোনিয়াকে নিচে এবং বুরেটের মধ্যে আমরা HCl অর্থাৎ HCl দ্বারা আমরা টাইট্রেশন করব। তাহলে কয়েকটি কন্ডিশনে আমরা দেখাবো। যখন কোনো অ্যাসিড যোগ করা হবে না, এখান থেকে অ্যাসিড যোগ না করলে এর পিএইচ কত হবে, 10 ml যোগ করার পর মধ্যবিন্দুতে পৌঁছতে কত আয়তন অ্যাসিড লাগবে এবং ওই বিন্দুতে পিএইচ কত হবে, পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছতে কত আয়তন অ্যাসিড লাগবে এবং তার পিএইচ কত হবে, 60 ml অ্যাসিড যোগে পিএইচ কত হবে, বাফার সীমা কত হবে এবং উপযুক্ত নির্দেশক নির্বাচন। আমরা প্রথম অঙ্কে আসি, যখন এখান থেকে কোনো অ্যাসিড যোগ করা হয়নি তখন সম্পূর্ণ ক্ষার, এটি একটি মৃদু ক্ষার। মৃদু ক্ষারের পিএইচ নির্ণয় করার জন্য আমাদের জানা আছে ওয়াসওয়ার্ডের লঘুকরণ সূত্র ব্যবহার করতে হয়। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে আয়নিত করলে আমরা এই সাম্যাবস্থাটি পাবো। এর ঘনমাত্রা 0.6 মোলার, আয়নিত কতটুকু হবে জানি না, ধরে নিলাম আলফা সি। তাহলে আলফা হলো √kb/c ইনটু সি √kb সি, এর মান দেওয়া আছে। kb হলো 1.8 ইনটু 10⁻⁵ ইনটু 0.6। তাহলে আমরা বলতে পারি এটা যেহেতু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা আলফা সি, তাহলে POH -log অফ এটার মান 1.8 ইনটু 10⁻⁵ ইনটু 0.6। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই তাহলে আমরা পাবো 2.5। সুতরাং PH 14 - 2.5 11.5। তাহলে আমরা কন্ডিশন 1 এর ক্ষেত্রে PH পাবো 11.1। এবার আমরা যদি চিন্তা করি এখান থেকে ধীরে ধীরে অ্যাসিড যোগ করতে থাকবো, যদি অ্যাসিড যোগ করতে থাকি তাহলে 1 ml 2 ml 3 ml 4 ml এইভাবে যোগ করতে করতে 10 ml পর্যন্ত যখন যোগ করব তখন পিএইচ কত হবে। এবার আমরা একটু চিন্তা করি, এই অঙ্কটা করতে গেলে আমাদের কি আইডিয়া লাগবে। এখান থেকে যোগ করব অ্যাসিড আর এখানে আছে ক্ষার, তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ উৎপন্ন হবে। যেহেতু এখান থেকে অল্প অল্প যোগ করা হচ্ছে, তাহলে এখান থেকে যত মোল অ্যাসিড যোগ করা হবে ঠিক তত মোল ক্ষার বিক্রিয়া করে তত মোল লবণ হবে, বাকি অতিরিক্ত ক্ষার থেকে যাবে। তাহলে মৃদু ক্ষার এবং তার লবণ এখানে উৎপন্ন হবে। মৃদু ক্ষার এবং তার লবণ যদি উৎপন্ন হয় আমরা জানি বাফার দ্রবণ তৈরি হয় এবং এটা হবে ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে এখান থেকে পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছার পূর্ব পর্যন্ত অ্যাসিড যোগ করতে থাকলে এই দ্রবণটি হবে বাফার দ্রবণ। আর বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের জন্য হেন্ডারসন-হ্যাসেলবার্গ সমীকরণ প্রয়োগ করতে হবে। তাহলে 10 ml অ্যাসিড যোগ করলে মিশ্রণের পিএইচ কত হবে সেটা নির্ণয়ের জন্য আমার বাফার দ্রবণের সমীকরণ প্রয়োজন হবে। তাহলে সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে যদি আমি বলি, বিক্রিয়াটা হলো HCl প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখানে HCl যোগ করব আমি 10 ml 1 মোলার গুণ করলে সেটা পাবো 0.01 মোল। আর এখানে ক্ষার আছে 0.6 মোলার 90 ml গুণ করলে আমি পাবো 0.054 মোল। এখানে লিমিটিং বিক্রিয়ক হলো অ্যাসিড, তাহলে এত মোল অ্যাসিড এত মোল ক্ষার বিক্রিয়া করে ঠিক তত মোল লবণ উৎপন্ন করবে। তাহলে এখানে 0 হয়ে যাবে, এখানে থাকবে 0.044। তাহলে এটা হলো ইনিশিয়ালি, এটা হলো চেঞ্জ, এটা হলো ইকুইলিব্রিয়াম। আইসি টেবিলের সাহায্যে আমরা করতে পারি। এখানে 0.01 মোল। এখন আমরা বলবো তাহলে ওই মিশ্রণে লবণ উৎপন্ন হবে এত মোল এবং এত মোল ক্ষার থেকে যাবে। এই ক্ষার এবং তার লবণ, মৃদু ক্ষার এবং তার লবণ, সেটি হয়ে গেল বাফার দ্রবণ। বাফার দ্রবণের জন্য এটা যেহেতু ক্ষারীয় বাফার, POH হবে PKB প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই ক্ষারকের ঘনমাত্রা। এখন আমার দরকার পড়বে তাহলে এখানে PKB মাইনাস লগ অফ KB প্লাস লগ অফ এর ঘনমাত্রা, লবণের ঘনমাত্রা এখানে আমার জানা আছে লবণের মোল হলো 0.01 মোল ডিভাইডেড বাই মিশ্রণের আয়তন। এখানে ছিল 90 ml যোগ করলাম 10 ml, তাহলে 100 ml কে লিটার নিলে 0.1 লিটার। অনুরূপভাবে ক্ষারকের ঘনমাত্রা যদি আমি এখানে বসাই
তাহলে ক্ষারক থাকতেছে 0.044 মোল, আয়তন হলো মিশ্রণের আয়তন 0.1 লিটার। তাহলে এই মানগুলো যদি বসাই 0.01 ডিভাইডেড বাই 0.1, 0.11 কাটা যাবে, তাহলে 0.044। তাহলে এখানে মাইনাস লগ অফ কেবি হলো 1.8 ইনটু 10 ইনভার্স 5 প্লাস লগ অফ 0.227, এখানে এটা ক্যালকুলেটরে চাপ দিলে 4.74 প্লাস পয়েন্ট, এখানে প্রদর্শন করবে 0.64, তাহলে এটা যদি যোগ করি 5.38 যদি প্রদর্শন করে সেটা হলো পিওএইচ। তাহলে পিএইচ কত হবে? সুতরাং পিএইচ ইজ ইকুয়াল টু হবে 14 মাইনাস 5.38, দ্যাট ইজ, এটা থেকে যদি আমি মাইনাস করি তাহলে আমি পাবো 8.62। এই হলো সেকেন্ড কন্ডিশনের आंसर 8.62। তাহলে এখান থেকে 1 ml 2 ml 3 ml 4 ml এভাবে পূর্ণ প্রশমিত হওয়ার পূর্ব পর্যন্ত যত ml দেওয়া থাকুক, এই দুইটা মিশ্রণ যদি যোগ করা হয় ওই মিশ্রণের pH কত হবে সেটাকে আমাকে চিন্তা করতে হবে। বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণের জন্য হ্যান্ডারসন-হেসেলবার্গ সমীকরণ প্রয়োগ করে পিওএইচ বের করব, তখন 14 থেকে বাদ দিলে পিএইচ বের হয়ে যাবে। এখানে তাহলে লবণ এবং ক্ষারকের ঘনমাত্রাটা আমাকে বের করে নিতে হবে আইসি টেবিলের সাহায্যে, ইনিশিয়ালি কত মোল ছিল এবং এদিকে বিক্রিয়া করে কত মোল হলো। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ক্ষার হলো একটি মৃদু ক্ষারক, কিন্তু যখন বিক্রিয়ায় যায়, তীব্র অ্যাসিডের সাথে বিক্রিয়ায় যায়, তখন তীব্র ক্ষারের ন্যায় আচরণ করে। যেমন এটার 1 মোলকে প্রশমিত করতে এটার 1 মোল ক্ষার অ্যাসিড লাগে, ঠিক তাহলে এত মোল ক্ষারকে প্রশমিত করতে এত মোল অ্যাসিড লাগছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে মৃদু ক্ষারক তীব্র ক্ষারকের ন্যায় আচরণ করে এই টাইটেশন। এবার আমরা যদি থার্ড কন্ডিশনে যাই যে মধ্যবিন্দুতে পৌঁছতে কত আয়তন অ্যাসিড লাগবে, অনুরূপভাবে পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছতে কত আয়তন ক্ষার অ্যাসিড লাগবে এবং উভয় বিন্দুতে পিএইচ কত হবে। তাহলে আমরা এই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের জানা আছে সূত্র যে পূর্ণ প্রশমন বিন্দুতে কত আয়তন লাগে বা পূর্ণ প্রশমন বিন্দুতে ঘনমাত্রা বের করার জন্য আমাদের সূত্র জানা আছে। সেগুলো টাইটেশনের মূলনীতি VASA ডিভাইডেড বাই VBSB ইকুয়াল টু Na ডিভাইডেড বাই Nb। যেহেতু এখানে মোল 1 তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কত আয়তন অ্যাসিড লাগবে। তাহলে আমি আগে বের করব পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছতে কত আয়তন লাগে। পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছতে অ্যাসিডের আয়তন হলো BA equal to NaVBSB divided by NBSA। তাহলে এখানে অ্যাসিডের মোল বিক্রিয়া থেকে আমরা দেখলাম যে 1 মোল অ্যাসিড, ক্ষারের আয়তন, ক্ষার হলো এখানে 90 ml ইনটু ঘনমাত্রা হলো 0.6 মোলার ডিভাইডেড বাই ক্ষারের মোল 1 মোল এবং অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে 1 মোলার। এটা গুণ করলে আসবে 54 ml। তাহলে পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছতে আমাদের 54 ml লাগবে। এখান থেকে আমরা 1 ml 2 ml 3 ml করে যোগ করতে থাকবো। যেহেতু 0.6 মোলার 90 ml ক্ষার দেওয়া আছে, এটাকে পূর্ণ প্রশমন করতে আমাদের লাগবে 54 ml। তাহলে পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছতে যদি আমাদের 54 ml প্রয়োজন পড়ে, তাহলে মধ্য বিন্দুতে অর্থাৎ মধ্য প্রশমন বিন্দুতে পৌঁছতে আমাদের কত আয়তন লাগবে। পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছতে 54 ml অ্যাসিড লাগে। সুতরাং অর্ধ প্রশমন বিন্দুতে পৌঁছতে 27 ml অ্যাসিড লাগে। এই হলো আমাদের অর্ধ প্রশমন বিন্দু বা মধ্য বিন্দুতে পৌঁছতে কত আয়তন লাগবে, এই যে 27 ml লাগবে। যদি বলি পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছতে কত আয়তন লাগবে, 54 ml। এবার এই মধ্য প্রশমন বিন্দুর pH কত হবে এবং পূর্ণ প্রশমন বিন্দুর pH কত হবে এটা আমরা দেখাবো।
পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছার পূর্ব পর্যন্ত আমাদের বাফার সমীকরণ প্রয়োগ করতে হবে। তাহলে এখানে যেহেতু মধ্য প্রশমন বিন্দুতে আমরা জানি তাহলে POH PKB প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই ক্ষারকের ঘনমাত্রা। এবার বিক্রিয়াটি ছিল আমাদের HCl প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি। যখন মধ্য প্রশমন বিন্দুতে পৌঁছবে তার মানে এর অর্ধেক পরিমাণ ক্ষার ব্যবহৃত হয়ে যাবে। এর অর্ধেক পরিমাণ ক্ষার যদি ব্যবহৃত হয়ে যায় এখান থেকে ঠিক অ্যাসিডও ততটুকু লাগবে। যত মোল ক্ষার ব্যবহৃত হয়ে যাবে তত মোল অ্যাসিড দিতে হবে, ওই অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ হবে। তাহলে এখানে যত মোল ক্ষার থেকে যাবে ঠিক তত মোল এখানে লবণ উৎপন্ন হবে। আমরা তাহলে বলতে পারি যখন মধ্যবিন্দুতে পৌঁছবো তখন ওই বাফার দ্রবণে ক্ষার এবং লবণের ঘনমাত্রা সমান হবে। এই লবণ এবং ক্ষারের ঘনমাত্রা সমান হবে। তাহলে এই লবণ এবং ক্ষারের ঘনমাত্রা যদি সমান হয় ক্যান্সেল হয়ে 1 হয়ে যাবে log 1 0। তাহলে এই টার্মটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। POH আমরা বলতে পারি PKB। তাহলে মধ্যবিন্দুতে পৌঁছতে আমাদের pH হবে ওই অ্যাসিডের PKB যত POH সমান। তাহলে PKB সমান আমাদের জানা আছে মাইনাস log of KB। এই KB এর মান যদি এখানে বসাই মাইনাস log of 1.8 into 10 inverse 5, তাহলে এটা আসছে 4.74। তাহলে pH হবে 14 মাইনাস 4.74। তাহলে এটা যদি আমরা এখান থেকে মাইনাস করি তাহলে আসবে হলো 9.26। তাহলে মধ্যবিন্দুতে পৌঁছতে আমাদের pH হবে 9.26। তাহলে 3 কন্ডিশন 3 তে আমরা pH পেলাম 9.26। এবার পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছতে আমাদের pH কত লাগবে? তাহলে পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছার পূর্ব পর্যন্ত আমাদের এই বাফার সমীকরণ ব্যবহার করতে হবে। বাফার সমীকরণ ব্যবহার করে pH বের করতে হবে। যেহেতু মধ্যবিন্দুর ক্ষেত্রে এই ঘনমাত্রা সমান তাই এটা ক্যান্সেল হয়ে শুধুমাত্র এইটুকু থাকে, তাই pH এরকম হবে। এবার আমরা মধ্যবিন্দুতে যখন পৌঁছে যাব তাহলে পূর্ণ প্রশমন বিন্দু হয়ে যাবে। পূর্ণ প্রশমন বিন্দু হয়ে গেলে তখন আর এই বাফার সমীকরণ প্রযোজ্য হবে না। এবার আমরা যদি বলি যে এখানে টোটাল ক্ষার হলো 0.054 মোল, এই আয়তন আর এটা ঘনমাত্রা গুণ দিয়ে আমরা এটা পাই। তাহলে এখান থেকে কত ml যোগ করলে পূর্ণ প্রশমিত হয়? আমরা বলছিলাম পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছতে আমাদের লাগে 54 ml, অর্ধ প্রশমন বিন্দুতে আমাদের 27 ml লেগেছিল। তাহলে এই 54 ml অ্যাসিড যদি লাগে তাহলে এটার ঘনমাত্রা 1 মোল আর গুণ দিলে এটাও আসবে 0.054 মোল। তাহলে এই দুইটার মোল যখন সমান হবে সম্পূর্ণভাবে বিক্রিয়া করবে। তাহলে ইনিশিয়ালি যদি এটা থাকে এটা 0 0, যখন চেঞ্জ হবে তাহলে এত মোল বিক্রিয়া করে ঠিক তত মোল লবণ হয়ে যাবে, 54 মোল সল্ট হবে। তাহলে এখানে -0.54 মোল, এখানে -0.054 মোল। তাহলে ইনিশিয়ালি এখানে 0 হয়ে গেল, টোটালি 0.054 মোল লবণ হয়ে গেল। এবার এই অ্যাসিড আর ক্ষার এখানে নাই। এবার এই লবণটি আবার আমরা জানি যেহেতু এটা তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের লবণ, এই লবণের জলীয় দ্রবণের প্রকৃতি অর্থাৎ এই লবণের জলীয় দ্রবণে দেখা যাবে এই লবণটি আদ্র বিশ্লেষিত হয়ে যাবে। এই লবণের জলীয় দ্রবণের প্রকৃতি হয়ে যাবে অম্লীয়। তাহলে এখন নতুন করে আমাকে এই লবণের আদ্র বিশ্লেষণ চিন্তা করতে হবে। যখন সমপরিমাণ অ্যাসিড সমপরিমাণ ক্ষার দেওয়া হবে টোটালটাই লবণ হয়ে যাবে। ওই লবণ নতুন করে আদ্র বিশ্লেষিত হলে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া হবে HCl প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবার এখানে এই লবণটা কেন আদ্র বিশ্লেষিত হচ্ছে আমরা একটু দেখে নিই। আমরা দেখতে পাই যে এই ক্ষারকটি হলো মৃদু ক্ষারকের অনুবন্ধী অম্ল হলো অ্যামোনিয়াম আয়ন। মৃদু ক্ষারকের অনুবন্ধী অম্ল, যে ক্ষারক মৃদু তার অনুবন্ধী অম্ল তীব্র। তাহলে এই অ্যামোনিয়াম আয়ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা তীব্র অম্ল, মৃদু ক্ষারকের অনুবন্ধী অম্ল তীব্র। তাহলে এখান থেকে OH গ্রহণ করার প্রবণতা বেশি। তাহলে অ্যামোনিয়াম আয়ন OH গ্রহণ করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে।
তাহলে এখানে থাকবে হলো H প্লাস, এই H প্লাস গ্রহণ করলে সেটা হবে H এটা। এখন এটা দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আংশিক আয়নিত হয়, আর এটা দ্রবণে 100% আয়নিত হয়ে H প্লাস এবং Cl মাইনাস। যেহেতু এইটা দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় এবং এটা একটা তীব্র অ্যাসিড, তাই জলীয় দ্রবণের প্রকৃতি হয়ে যায় অম্লীয়। যখন অ্যামোনিয়াম ক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, আর্দ্র বিশ্লেষিত হয়ে তীব্র অ্যাসিড উৎপন্ন করে যা জলীয় দ্রবণে 100% আয়নিত হয়, তাই উক্ত লবণের জলীয় দ্রবণের প্রকৃতি হলো অম্লীয়। অম্লীয় হওয়ায় এবার আমরা বলতে পারি তাহলে পিএইচ কত হবে। তাহলে লবণ যেহেতু আর্দ্র বিশ্লেষিত হলো, আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের সূত্র জানা আছে pH 7 minus half of pKb minus half of log C। তাহলে এখন আমার দরকার হলো এখানে C, লবণের ঘনমাত্রা। লবণ হলো 0.054 মোল ডিভাইডেড বাই আয়তন। এখানে ছিল 90 ml, যোগ করলাম 54 ml। তাহলে 90 54 ml যোগ করলে আমরা পাচ্ছি 444। তাহলে লিটার নিলে 0.144 লিটার। এবার এই ঘনমাত্রা যদি এখানে আমরা বসিয়ে দিই তাহলে এই অঙ্কটি আমরা করতে পারি। যদি এটা ভাগ করি তাহলে 0.374 মোল পার লিটার মানে মোলার। তাহলে 7 মাইনাস হাফ অফ পিকেবি, পিকেবি আমরা জানি 4.74 মাইনাস হাফ অফ লগ 0.375। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবো যে ক্যালকুলেটরে চাপ দিলে একটা মান শো করবে, সেই মানটা হবে 4.84, যা 7 এর নিচে। তাহলে আমরা বলতে পারি পূর্ণ প্রশমন বিন্দুতে pH হবে 4.84 গ্রেটার লেস দেন 7। তাহলে পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছতে কত আয়তন অ্যাসিড লাগবে এটা আমরা বের করলাম, এবং ওই বিন্দুতে pH কত হবে এটা আমরা বের করলাম। লবণ যখন আর্দ্র বিশ্লেষিত হয়ে যাবে তখন আমাদের pH নির্ণয়ের সূত্র হলো এটা। এখন আর আমরা বাফার দ্রবণের সমীকরণ ব্যবহার করতে পারবো না, কারণ বাফার দ্রবণ এখানে নাই। এবার পূর্ণ প্রশমিত হয়ে গেল। পূর্ণ প্রশমিত হয়ে যাওয়ার পর এখান থেকে যদি আমি অ্যাসিড যোগ করি তাহলে সামগ্রিক দ্রবণটি তীব্র অ্যাসিডের ন্যায় আচরণ করবে। তখন তার মানে 60 ml, আমরা জানি 54 ml যোগ করলে পূর্ণ প্রশমিত হয়ে যায়। তাহলে 60 ml যোগ করার পর ওই দ্রবণের pH কত হবে, তখন আর এভাবে নির্ণয় করা যাবে। এবার তাহলে আমরা প্রশমন বিন্দুতে পৌঁছার পর যে কোন আয়তন অ্যাসিড যোগ করলে pH কত হবে সেটা দেখাবো। HCl প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি। আমরা এখানে দেখতে পাচ্ছি 60 ml, 60 ml অ্যাসিড মানে হলো 0.06 মোল, আর এখানে হলো 0.054 মোল ক্ষার। এবার ইনিশিয়ালি এটা আছে, তাহলে 00 চেঞ্জ হবে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়া হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু এটার পরিমাণ কম, তাহলে এত মোল এটার তত মোলের সাথে বিক্রিয়া হলে তত মোল লবণ হবে। -0.054 মোল -0.054 মোল, এখানে হবে 0.054 মোল। তাহলে ইকুইলিব্রিয়ামে এখানে থাকবে হলো 0.006 মোল, এখানে এটা 0 হয়ে গেল, এখানে হবে 0.054 মোল। এবার যেহেতু এই মিশ্রণে এই ক্ষারকে প্রশমিত করার পরেও অতিরিক্ত অ্যাসিড থেকে যাচ্ছে HCl অ্যাসিড এত মোল, তাহলে এই লবণের এখন আর কোনো ভূমিকা থাকবে না, সামগ্রিক মিশ্রণটি হয়ে যাবে অম্লীয়, এবং এই অম্লটা হলো একটা তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড এবং তার লবণ কখনোই বাফার দ্রবণ হয় না। কাজে এবার শুধুমাত্র মিশ্রণে HCl এর ঘনমাত্রা বের করতে হবে। মিশ্রণে HCl এর ঘনমাত্রা হলো 0.006 মোল ডিভাইডেড বাই মিশ্রণের আয়তন। আমি যোগ করব 60 ml, তাহলে এখানে হলো 90 ml, তাহলে 150.15 লিটার। আমরা যদি এটাকে এবার ক্যালকুলেটরে চাপ দেই তাহলে আমরা পাবো
0.04 মোল পার লিটার মানে হয়। তাহলে এটা এই অ্যাসিডটা 100% আয়নিত হবে, এই প্রোটনের ঘনমাত্রা H+ এর ঘনমাত্রা এতই হবে, তাহলে সুতরাং pH হবে মাইনাস লগ অফ 0.04, দ্যাট ইজ ক্যালকুলেটর চাপ দিলে 1.4 পাবো। এবার তাহলে আমরা পঞ্চম কন্ডিশনের ক্ষেত্রে পাইলাম 1.4। এইভাবে যদি আমি এটার 90 ml এটারও 90 ml যোগ করি তাহলে একইভাবে বের হবে। এবার এর থেকে অতিরিক্ত যত পরিমাণে যোগ করা হোক না কেন সব সময় pH এখন এইভাবে বের করতে হবে। এবার তাহলে আমি শুরু থেকে যদি বলি যে যখন অ্যাসিড যোগ করা হয়নি তখন ওয়াটসওয়ার্ডের লৌহ গরম সূত্র দিয়ে, যখন 1 ml 2 ml এভাবে পূর্ণ প্রশমনের পূর্ব পর্যন্ত যোগ করব তখন বাফারের সমীকরণ ব্যবহার করে করতে হবে। যখন ইকুয়াল ইকুয়াল হয়ে যাবে তখন আদ্র বিশ্লেষিত হবে। আদ্র বিশ্লেষণের ক্ষেত্রে একটু আগে সূত্র দেখাইলাম, সেই সূত্র দিয়ে বের করতে হবে। আর যখন অতিরিক্ত যোগ করা হবে পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছার পর তখন আমরা সবসময় এইভাবে বের করব। এবার হলো বাফার সীমা। বাফার সীমা বিশ্লেষণ করার জন্য তাহলে বাফার যে সমীকরণ সেটা আমার জানা আছে। পি, এটা ক্ষারীয় বাফারের ক্ষেত্রে POH PKB প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই ক্ষারকের ঘনমাত্রা। তাহলে pH হলো 14 মাইনাস POH। তাহলে এটা যদি 1 নং হয়, এটা যদি 2 নং হয়, 1 ও 2 থেকে আমরা তাহলে pH সমান লিখতে পারি 14 মাইনাস এই POH এর জায়গায় এটা বসালেই হচ্ছে PKB মাইনাস লগ অফ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই ক্ষারকের ঘনমাত্রা। এবার এই pH রেঞ্জ পাওয়ার জন্য তাহলে এই দুইটার ঘনমাত্রাকে আমাদের দুইটা রেশিওর মধ্যে দিতে হবে, 1:10 অথবা 10:1। যখন ক্ষারক এবং ওই লবণ, মৃদু ক্ষারক এবং ওই লবণের মিশ্রণের অনুপাত 1:10 অথবা ওই মিশ্রণের অনুপাত 10:1 হয়, সেটাই হয় উত্তম বাফার সীমা। যখন আমি এটা চিন্তা করব 1 এখানে নিচে 10, তাহলে log 10 ইনভার্স মানে -1 -1 আছে +1, তাহলে 14, এটার মান আমরা জানি 4.74, তাহলে +1, আবার যখন 10 to 1 log 10 মানে 1, তাহলে -1, তাহলে আমরা বলতে পারি 14 5.74, এটা একটা বিন্দু, আবার 14 3.74 এটার একটা বিন্দু, এটা হলে 8.26, এটা হবে 10.26। এই হলো আমাদের বাফার সীমা। আমরা দেখেছিলাম মধ্যবিন্দুতে পৌঁছতে আমাদের pH এর প্রয়োজন হয় 9.26, তাহলে মধ্যবিন্দু থেকে 1 কম এবং মধ্যবিন্দু থেকে 1 বেশি, এটাই হলো আমাদের বাফার সীমা। তাহলে এখান থেকে 1 ml 2 ml 3 ml করে যোগ করতে থাকবো। যখন যোগ করি নাই তখন pH ছিল 11.5, অ্যাসিড যোগ করতে থাকবো, তাহলে ধীরে ধীরে pH কমতে থাকবে, কমতে কমতে এমন এক অবস্থায় আসবে যে 10.26 হবে। এখান থেকে অ্যাসিড যোগ করলে যখন pH কমতে কমতে 10.26 হবে তখনই উত্তম বাফার সীমায় চলে আসবে। 1 ml 2 ml যোগ করার সাথে সাথেই বাফার হবে, কিন্তু সেটা হবে নিম্নমানের বাফার। যখন pH টা হয়ে যাবে হ্রাস পেতে পেতে 10.26 তখনই উত্তম বাফার সীমায় আসবে। আরো যোগ করতে থাকবো, বাড়তে বাড়তে কমতে কমতে pH 8.26 পর্যন্ত যখন থাকবে সেই পর্যন্ত বাফার সীমা থাকবে, এরপরে উত্তম বাফার আর থাকবে না। তাহলে আমরা বলতে পারি উত্তম বাফার সীমা হলো 8.26 থেকে 10.26। এবার আমি যদি বলি তাহলে 11 থেকে 10.26, 11 থেকে 11.5 থেকে আমি যে 10.26 এ পৌঁছলাম, তাহলে এই পর্যন্ত হলো আমার নিম্নমানের বাফার। এবার আমি যদি তাহলে লেখচিত্রের মাধ্যমে দেখাই, এটা বাফার সীমা দেখানো হলো। এখন হলো
এই যে পিএইচ গুলো দেখালাম, আমি তাহলে লেখচিত্রে দেখাতে পারি। পিএইচ বনাম আমি কি দ্বারা টাইটেশন করলাম, HCl দ্বারা। তাহলে এখানে আয়তন হলো HCl এর। শুরুর দিকে আমি এখান থেকে কোনো অ্যাসিড যোগ করিনি, তখন শুধুমাত্র ক্ষার ছিল যার পিএইচ 11.5। তাহলে 1 2 এভাবে এদিকে আমি পিএইচ নিলাম, এদিকে হলো ভলিউম অফ HCl ml এ। তাহলে এখানে মনে করি এটা 11.5। যখন অ্যাসিড যোগ করতে থাকবো তখন পিএইচ হ্রাস পেতে থাকে, তাহলে হ্রাস পেতে থাকবে। এই হলো সমীকরণ। যখন আমি শুরুর দিকে অ্যাসিড যোগ করব তখন চেঞ্জটা হবে এরকম চেঞ্জ, দ্রুত চেঞ্জ হবে। এই চেঞ্জটাকে আমরা বলি শার্প চেঞ্জ। এরপরে যে চেঞ্জ সেটাকে আমরা বলি গ্রাজুয়াল চেঞ্জ। আর এখানে এই চেঞ্জটাকে বলি আমরা গ্রামাটিক্যাল চেঞ্জ। এরপরে আবার স্লোলি চেঞ্জ। এই চেঞ্জগুলো হচ্ছে, তাহলে শুরুতে আমি যখন এখান থেকে কোনো অ্যাসিড যোগ করিনি তখন এই ক্ষারের পিএইচ ছিল 11.5, যেটা এখানে দেখানো হলো 11.5। এরপরে এক ফোটায় ফোটায় আমি যোগ করতে থাকলাম, ধীরে ধীরে যোগ করতে থাকলে তখন পিএইচটা দ্রুত চেঞ্জ হবে, র্যাপিডলি চেঞ্জ হবে। শুরুর দিকে র্যাপিডলি কেন চেঞ্জ হচ্ছে, এটা তো বাফার দ্রবণ। শুরুর দিকে আমি যখন এখানে অ্যাসিড যোগ করলাম, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি হচ্ছে, তাহলে মৃদু ক্ষার এবং তার লবণ বাফার দ্রবণ। এই বাফার দ্রবণের পিএইচ তো পরিবর্তন হওয়ার কথা না, কিন্তু প্রথম দিকে খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। কেন হচ্ছে, বা এই যে শার্প চেঞ্জ কেন হচ্ছে, তার কারণ হলো আমরা জানি বাফার সীমা হলো 8.26 থেকে 10.26। তাহলে 11.5 থেকে কমে 10.26 এ না আসা পর্যন্ত উত্তম বাফার হবে না। তাহলে এর আগ পর্যন্ত সেটা হলো নিম্নমানের বাফার। তাহলে এই মানটা হলো, এই বিন্দুটা হলো 10.26। 10.26 তাহলে 10.26 এর আসার আগ পর্যন্ত অল্প পরিমাণ অম্ল যোগে পিএইচ এর দ্রুত চেঞ্জ হলো। এই চেঞ্জটাকে বলা হচ্ছে শার্প চেঞ্জ। কারণ হলো এখানে নিম্নমানের বাফার সীমায় পৌঁছেনি। যখন এই 10.26 এ পৌঁছবে তখন আবার এটা ধীরে ধীরে পরিবর্তন হবে, বা পরিবর্তন হয় না বললেই চলে। বা এইটাকে আমরা বলতেছি উত্তম বাফার দ্রবণ। যে বাফার দ্রবণে অল্প পরিমাণ ক্ষার বা অল্প পরিমাণ অম্ল যোগ করলে পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। এই সীমাটা হলো এই এখান থেকে এই পর্যন্ত। এটাই হলো 10.26 থেকে 8.26 পর্যন্ত। 8.26। এবার আবার যখন দেখবো যে প্রায় প্রশমন বিন্দুর কাছাকাছি চলে যাবে তখন একটু দ্রুত চেঞ্জ হবে। এই দ্রুত চেঞ্জটাকে আবার আমরা বলতেছি শার্প চেঞ্জ। আরেকটু সময়ের জন্য দেখাবে, এরপরে হঠাৎ করে চেঞ্জ হবে। সেই চেঞ্জ এই এন্ড পয়েন্টটাই ছিল আমাদের 4.84। এখানে এসে গ্রামাটিক্যাল চেঞ্জ হলো, কারণ যখন আমরা এখান থেকে অ্যাসিড যোগ করতে করতে 54 ml পর্যন্ত অ্যাসিড যোগ করব, 54 ml যোগ করলে এটাই হবে সম্পূর্ণ প্রশমন বিন্দু বা নিউট্রাল পয়েন্ট। তুল্য পরিমাণ ক্ষার তুল্য পরিমাণ অ্যাসিড বিক্রিয়া করে সম্পূর্ণ প্রশমিত হয়ে যাবে। এই প্রশমন বিন্দুতে পৌঁছে যাওয়ার পর যদি আর এক ফোঁটা অ্যাসিড যোগ করা হয় তখন সামগ্রিক দ্রবণটা হয়ে যাবে তীব্র অ্যাসিডের ন্যায়। তখন তীব্র অ্যাসিড হলে দ্রুত পিএইচ হ্রাস পাবে, অর্থাৎ এই 8.26 থেকে দ্রুত জাম্প করে 4.84 হয়ে যাবে, নিচে চলে আসবে। এরপর প্রশমিত হওয়ার পরে আবার অ্যাসিড যোগ করব, তাহলে প্রোটন ধীরে ধীরে বাড়তে থাকবে। এই সামগ্রিক দ্রবণটা হয়ে যাবে HCl অ্যাসিডের ন্যায়, প্রোটন বাড়তে থাকবে। প্রোটন বাড়লে ধীরে ধীরে আবার পিএইচ এর মান হ্রাস পেতে থাকবে, এক সময় 0 হয়ে যাবে, যেহেতু এটা 1 মোলার অ্যাসিড। এই ছিল আমাদের পিএইচ বনাম HCl অ্যাসিডের আয়তনের লেখচিত্র। এখন আমরা যদি এই চেঞ্জটাকে ঠিক উল্টা ভাবে চিন্তা করি, এখানে যদি আমি বলি এই যে অ্যাসিড HCl অ্যাসিড রাখা আছে, আর এখানে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিই আমরা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চিত্রটা তাহলে উল্টে যাবে। পিএইচ বনাম ভি অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তখন ক্ষার যদি যোগ না করি তাহলে অ্যাসিডের পিএইচ থাকবে সবচেয়ে কম, 1 থেকে স্টার্ট হবে, পরে ধীরে ধীরে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এমন এক সময় হঠাৎ চেঞ্জ হবে
পরে আবার ধীরে ধীরে বাড়বে। তাহলে এই চেঞ্জটা তুলনামূলকভাবে র্যাপিড, কিন্তু এই চেঞ্জটা হবে স্লো, এখানে হবে গ্রামাটিক্যাল চেঞ্জ। তাহলে এই হলো বাফার সলিউশন। তাহলে এখানে বাফার সীমা ছিল এই যে এটা 10.26 থেকে হ্রাস পেয়ে 8.26, ঠিক এখানে যে 8.26 থেকে 10.26, এই হলো বাফার সীমা। তাহলে এখান থেকে যদি আমি ক্ষার যোগ করি, শুরুর দিকে কোনো বাফার হবে না, কারণ এটা তীব্র অ্যাসিড এবং তার লবণ বাফার হয় না। যোগ করতে করতে এমন এক সময় হবে হঠাৎ করে বেড়ে যাবে, তার মানে এখানে সম্পূর্ণ অ্যাসিড প্রশমিত হয়ে যাবে। সম্পূর্ণ অ্যাসিড প্রশমিত হয়ে যাওয়ার পর আরো যদি এখান থেকে ক্ষার যোগ করি, তখন ওই লবণ এবং মৃদু ক্ষার সেটা হয়ে যাবে বাফার, যেটা এখানে দেখানো হলো। তাহলে যখন HCl দ্বারা টাইট্রেশন করা হয় তখন শুরুতেই বাফার পাওয়া যায়, আর যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা টাইট্রেশন করা হয় তখন শেষের দিকে বাফার হয় প্রশমন বিন্দুর পর। এবার আমাদের লাস্ট কোশ্চেন হলো উপযুক্ত নির্দেশক নির্বাচন। এই ক্ষেত্রে কেমন নির্দেশক উপযুক্ত হবে? দুইটা প্রশ্ন, এক হলো তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারকের প্রশমন বিন্দু 7 এর থেকে কম হয় কেন, আর একটা হলো কেমন নির্দেশক এখানে উপযুক্ত নির্দেশক। তাহলে 7 থেকে কম হয় এটার এক্সপ্লেনেশনটা দিতে হবে ওই বিক্রিয়াটা থেকে। HCl প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি, যখন প্রশমন বিন্দুতে বসবো তুল্য পরিমাণ অ্যাসিড তুল্য পরিমাণ ক্ষার বিক্রিয়া করে সম্পূর্ণ লবণ হয়ে যাবে, ওই লবণ আর্দ্র বিশ্লেষিত হয়। যেহেতু এটা তীব্র ক্ষার এবং মৃদু, তীব্র অম্ল এবং মৃদু ক্ষারকের লবণ, তাই এটা আর্দ্র বিশ্লেষিত হবে। আর্দ্র বিশ্লেষিত হয়ে HCl প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তখন এখানে বলতে হবে যে পূর্ণ প্রশমন বিন্দুতে তুল্য পরিমাণ অম্ল তুল্য পরিমাণ ক্ষারক বিক্রিয়া করে সম্পূর্ণরূপে লবণে পরিণত হবে, উক্ত লবণ আবার আর্দ্র বিশ্লেষিত হবে। আর্দ্র বিশ্লেষিত হয়ে একটি তীব্র অ্যাসিড উৎপন্ন করে, আর মৃদু ক্ষারক তীব্র অ্যাসিড দ্রবণের সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে, তাই এর জলীয় দ্রবণের প্রকৃতি হয় অম্লীয়। অথবা মৃদু ক্ষারকের অনুবন্ধী অম্ল অ্যামোনিয়াম আয়ন তীব্র, তাই এখান থেকে OH গ্রহণ করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়। আর HCl সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে, এটা আংশিক আয়নিত অবস্থায় থাকে, তাই এর জলীয় দ্রবণের প্রকৃতি হয় অম্লীয়। জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় হওয়া মানে হলো pH 7 এর কম, তাই এই প্রশমন বিন্দু 7 এর থেকে কম হয়, যেটা 4.84 পাওয়া গেছে। এবার উপযুক্ত নির্দেশক নির্বাচন, তাহলে সেটাও এখান থেকে ব্যাখ্যা। তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারক যখন পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছে তখন তুল্য পরিমাণ অ্যাসিড তুল্য পরিমাণ ক্ষারক বিক্রিয়া করে সম্পূর্ণরূপে লবণ হয়, উক্ত লবণ আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া দেয়। আর্দ্র বিশ্লেষিত হলে ওই লবণের জলীয় দ্রবণের প্রকৃতি হয় ক্ষারীয় অম্লীয়, এই লবণের জলীয় দ্রবণের প্রকৃতি হয় অম্লীয়, তা এর pH হয় <7। এই ক্ষেত্রে প্রশমন বিন্দু বা বিক্রিয়ার এন্ড পয়েন্ট সঠিকভাবে নির্দেশ করার জন্য, বোঝার জন্য এমন নির্দেশক নিতে হবে যে সকল নির্দেশকের pH 7 এর কম, অর্থাৎ এই ক্ষেত্রে উপযুক্ত নির্দেশক হবে অম্লীয় নির্দেশক। অম্লীয় নির্দেশকগুলো আমরা জানি মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মিথাইল অরেঞ্জ চিন্তা করি, এবার শুরুতে যদি আমি দেখাই যে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হলো, এখানে নেওয়া হলো HCl, এবার টাইট্রেশন করব। তাহলে এখানে আমি মিথাইল অরেঞ্জ দিব। মিথাইল অরেঞ্জ দিলে প্রথমে এটার বর্ণ থাকবে ইয়েলো, তাহলে 1 থেকে 2 ফোঁটায় মিথাইল অরেঞ্জ দিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম, দিয়ে HCl দ্বারা টাইট্রেশন করব। তাহলে শুরুর দিকে এর বর্ণ হলো ইয়েলো, এখান থেকে যোগ করতে থাকবো যোগ করতে থাকবো যোগ করতে থাকলে যখন 54 ml যোগ করা হবে তখনই সম্পূর্ণ প্রশমিত হয়ে যাবে। অতঃপর এখান থেকে 1 ফোঁটা যোগ করা মাত্র এটা হয়ে যাবে রেড, তাহলে ইয়েলো থেকে রেড হয়ে যাবে। তাহলে অম্লীয় মাধ্যমে এই মিথাইল অরেঞ্জ লাল বর্ণ প্রদর্শন করবে, ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ প্রদর্শন করবে। তাহলে উপযুক্ত নির্দেশক হলো অম্লীয় নির্দেশক। কেন? এদের অম্লীয় নির্দেশকের pH হলো <7,
আর এই যখন তুল্য পরিমাণ অম্ল তুল্য পরিমাণ ক্ষার বিক্রিয়া করে সম্পূর্ণ লবণ হয়, ওই লবণ আদ্র বিশ্লেষিত হলে জলীয় দ্রবণের প্রকৃতি হয় অম্লীয়। আর এই অম্লের pH less than 7, এই pH নির্দেশকের pH এর ব্যবধান যত কম হবে তত সূক্ষ্মভাবে এন্ড পয়েন্ট নির্ণয় করা যাবে। তাই এই ক্ষেত্রে আমাদের উপযুক্ত নির্দেশক হলো অম্লীয় নির্দেশক, যেমন মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড। তাহলে এখানে মিথাইল অরেঞ্জ কিভাবে তার বর্ণ পরিবর্তন করে? মিথাইল অরেঞ্জ যেহেতু একটি অম্লীয় নির্দেশক, তাহলে আমরা ইন্ডিকেটর আয়ন কে ইন্ডিকেটর অম্লীয় ইন্ডিকেটরকে আমরা এভাবে বলতে পারি H প্লাস আয়ন মাইনাস। তাহলে শুরুতে এখানে ক্ষার ছিল, ক্ষার মানে OH, এই OH H প্লাস কে নিয়ে নিল, তার মানে ক্ষারীয় মাধ্যমে সম্পূর্ণ A আয়ন অবস্থায় আছে। আর A আয়ন মানে হলো A আয়নের বর্ণ হলো হলুদ, ইয়েলো। যখন এখান থেকে অ্যাসিড যোগ করতে থাকবো, H প্লাস যোগ করতে থাকবো, তাহলে OH কমতে থাকবে, কমতে কমতে এমন এক সময় আসবে সম্পূর্ণ OH শেষ। তখন এখান থেকে যখন H প্লাস যোগ করব, H প্লাস অতিরিক্ত হবে, এটার সাথে যুক্ত হয়ে অবিয়োজিত ইন্ডিকেটর হয়ে যাবে। অবিয়োজিত ইন্ডিকেটরের বর্ণ হবে তখন লাল, এটা হবে অম্লীয় মাধ্যম। এইভাবে এই নির্দেশক তার বর্ণ পরিবর্তন করে থাকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।